মাত্র একটি ভিডিওতেই থাকছে এসএসসি 2024 ক্যান্ডিডেটসের জন্য ইংলিশ সেকেন্ড পেপার সম্পূর্ণ গ্রামার আলোচনা। ভিউয়ার্স, আমরা এখানে সেকেন্ড পেপার মডেল কোশ্চেনটি সম্পূর্ণ 60 মার্কসের এমনভাবে আলোচনা করব যাতে করে তুমি পরীক্ষাতে গিয়ে সহজেই গ্রামারগুলো মনে করে লিখতে পারো। ভিডিওটি যদিও বড়, তারপরও আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওতে থাকবে। হলে বসে তুমি যখন মডেল কোশ্চেনটি সলভ করবে তখন এর কোনো না কোনো গ্রামার তোমার সাথে ম্যাচিং করে যাবে, অথবা যদি তোমার সম্পূর্ণ গ্রামারটা কমন নাও পড়ে তাও তুমি কোন কোন জিনিসের উপর ভিত্তি করে তুমি লিখে যাবে তার সম্পূর্ণ দিক নির্দেশনা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটা অবশ্যই বড় হবে, কারণ যেহেতু প্রতিটি অপশান আমরা সূক্ষ্মভাবে আলোচনা করব। ভিউয়ার্স, যদি কোথাও কোনো অপশানের সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলে প্রত্যেকটি অপশানের জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তারাও উপকৃত হতে পারে। ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। আমরা আজকে নবদূত বইয়ের 148 নাম্বার মডেল কোশ্চেনটি বিএফ শাহিন কলেজ ঢাকাতে এসেছে এবং সেটা 2024 সালে। আমরা শুরুতেই প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন নিয়ে আলোচনার শুরুতে আমি তোমাকে বলবো, যদি কখনো গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তুমি ওখানে টু লিখতে পারো প্রিপোজিশন অপশানের জন্য। যদি গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকে তাহলে তার আগে তুমি বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট, বাই এই সব কিছু লিখতে পারো, তবে এদের আলাদা আলাদা অর্থ রয়েছে, ওই অর্থের উপর ভিত্তি করে তুমি লিখবে। তারপরে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোর পরে ইনটু বসে, যেমন টার্ন, চেঞ্জ, মোটিভেট, এন্টার্ড, অ্যাডমিট। আসলে প্রিপোজিশন যেহেতু ব্যক্তি জিনিস, যেহেতু এটি বিভিন্ন পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং একে অনেকভাবে বিশ্লেষণ করে লিখতে হবে। তাহলে আমরা যদি শুরু করি তাহলে দেখব ম্যান ক্যান নট এস্কেপ ফ্রম ডেথ, অর্থাৎ মানুষ মৃত্যু থেকে রেহাই পায় না। হি ডাইজ ইন মেনি ওয়েজ, সে অনেকভাবে মরে। এ ম্যান ডাইজ ড্যাশ ডিজিজেস। এখন প্রশ্ন হলো, এখানে ডিজিজ হলো রোগ, তাহলে যদি রোগে মারা যায় তাহলে ডাইয়ের পরে অফ হয়। যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে ডাইয়ের পরে বাই হয়। যদি দেশের জন্য মারা যায় তাহলে ডাইয়ের পরে ফর হয়। এভাবে ডাইয়ের জন্য অনেকগুলো প্রিপোজিশন রয়েছে, তোমাকে সেগুলো বুঝে লিখতে হবে। যেমন এ ম্যান ডাইজ, যেহেতু রোগে মারা গেল তাহলে ডাইজ অফ ডিজিজেস, একজন মানুষ রোগে মারা যায়। হি মে ডাই ড্যাশ ওভারওয়ার্ক। এখন ওভারওয়ার্ক অতিরিক্ত খেয়ে মারা গেলে ফ্রম হয়। তাহলে হি মে ডাই, সে মারা যেতে পারে ফ্রম ওভারওয়ার্ক, অতিরিক্ত খাওয়া থেকে। সামটাইমস, মাঝে মধ্যে হি ডাইজ ড্যাশ অ্যাক্সিডেন্ট, তাহলে দুর্ঘটনায় মারা গেলে বাই হয়। মোরওভার, হি মে ডাই ড্যাশ সুইসাইড। তাহলে এক্ষেত্রে এফ নাম্বারে তুমি যেটা লিখতে পারো, তাহলে এফ নাম্বারের জন্য তুমি বাই লিখতে পারো, যেহেতু সুইসাইড একটা দুর্ঘটনা। সামটাইমস হি ডাইজ ড্যাশ হাঙ্গার,
হাঙ্গার, হাঙ্গার হলো ক্ষুধা, তাহলে অফ, অফ হাঙ্গার ইভেন হি মে ডাই ড্যাশ ওভার ইটিং, ওভার ইটিং, এবং ওভার ইটিংও যেহেতু অতিরিক্ত খাওয়া, তাহলে আমরা এখানে ফ্রম লিখতে পারবো। তারপরে বলছে ইট সো হ্যাপেন্স দ্যাট এ ম্যান ইভেন ডাইজ ড্যাশ স্লিপ, তাহলে ঘুমের মধ্যে যদি মারা যায় তাহলে ইন হয়, ঘুমের মধ্যে মারা গেলে ইন হয়। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম ডাইড ইন, ডাইড অফ, ডাইড বাই, ডাইড ফর, ডাইড ফ্রম। তারপরে বলেছে বাট পিপল হু ডাই ড্যাশ এ নোবেল কজ, নোবেল কজ, তাহলে নোবেল কজ যেহেতু মহান কারণ বুঝিয়েছে, তাহলে এখানে আমরা ফর বলবো। আর রিমেম্বার্ড ফর এ লং টাইম, দীর্ঘ সময় তাকে মনে রাখা হয়। ভিউয়ার্স, আমরা প্রিপোজিশনের জন্য এই যে আমি যেভাবে দেখিয়েছি, এভাবে অনেকগুলো প্রিপোজিশন দেওয়া আছে, অনেকগুলো ছোট ছোট ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। এখন আমরা 2 নম্বর অপশান অর্থাৎ সুইটেবল ফ্রেজেস আমরা দেখব। এখানে লেট এলোন দেওয়া রয়েছে, আমরা লেট এলোন এমন একটা সেন্টেন্সে ব্যবহার করব যার বাম পাশের সেন্টেন্সটি থাকবে ডান পাশের অংশে, অর্থাৎ অবজেক্ট অংশে লেট এলোন থাকবে। লেট এলোনের পরে কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স বসবে না, একটি শব্দ অথবা একটি ফ্রেজ বসতে পারে। উড রাদার সাবজেক্টের পরে বসবে এবং উড রাদারের পরে দেন থাকবে। তারপরে হাই টাইম, হাই টাইম, এখন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এগুলোর পরে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাজ সুন অ্যাজ, এটি দুটি সেন্টেন্সের শুরুতে অথবা মাঝে বসতে পারে। মনে রাখতে হবে দুটি সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব থাকবে। স্কার্টসলি হ্যাড, এখানে দুটি সেন্টেন্স থাকবে, স্কার্টসলি হ্যাড শুরুতে বসবে, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপরে হোয়েন থাকবে এবং পরবর্তী অংশ অর্থাৎ দুইটা সেন্টেন্সের একটা সেন্টেন্স হবে পাস্ট পারফেক্ট আর একটা সেন্টেন্স হতে হবে পাস্ট ইনডিফিনিট। তারপরে রয়েছে অ্যাজিভ, অ্যাজিভ সবসময় মাঝখানে বসবে। অ্যাজিভের বাম পাশে প্রেজেন্ট টেন্স হলে ডান পাশে ওয়ার বসতে পারে, যদি ওয়ার না বসে তাহলে ভার্বের V2 অর্থাৎ পাস্ট ফর্ম বসবে, যদি সেটা না বসে তাহলে হ্যাড প্লাস V3 হবে, তাহলে হ্যাড প্লাস V3 হবে। তাহলে এটি বসে কোথায়? মাঝে। লেস্ট, এরপরে সাবজেক্ট প্লাস শুড হবে, লেস্ট বসবে মাঝে। তারপরে হ্যাভ টু বসবে সাবজেক্টের পরে এবং হ্যাভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। নো সুনার হ্যাড, স্কার্টসলি হ্যাডের মতো নো সুনার হ্যাড, এখানে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V3 হবে, অর্থাৎ নো সুনার হ্যাড এ দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে। স্কার্টসলি হ্যাড দিয়ে, নো সুনার হ্যাড দিয়ে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে, লেট অ্যালোন দিয়ে, অ্যাজ ইফ দিয়ে, লেস্ট দিয়ে। তাহলে ভিউয়ার্স, এখানে 10টা বক্সে যা রয়েছে তার ভিতরে আমাদের 7-8টাই আমাদের কমপ্লিটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা কমপ্লিটিংয়ের জন্য এখান থেকেই প্রস্তুতি নেব। তারপরে হ্যাড বেটার, নো সুনার হ্যাডের ক্ষেত্রে এক পাশ হবে পাস্ট পারফেক্ট আর এক পাশ হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট এবং এখানে অবশ্যই দেন থাকবে। তারপরে হ্যাড বেটার বসবে সাবজেক্টের পরে, হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ভিউয়ার্স, এ থেকে রাইট ফর্ম ভার্বসের জন্য অনেক ধারণা পাওয়া যাবে। তাহলে আমরা শুরুতে যদি বলি হি অ্যারাইভড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার, এখানে একটা পূর্ণ সেন্টেন্স। তারপরে রয়েছে হি রিয়েলাইজড হি ওয়াজ আন্ডার প্রিপেয়ার্ড। তাহলে যেহেতু শুরুতে গ্যাপটা রয়েছে এবং দুটি পূর্ণাঙ্গ সেন্টেন্স আমরা পেয়েছি, তাহলে এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার, যেই মাত্র সে পরীক্ষার সেন্টারে পৌঁছালো, হি রিয়েলাইজড, সে অনুধাবন করলো, হি ওয়াজ আন্ডার প্রিপেয়ার্ড। বি নাম্বার, ইউ ড্যাশ স্টাডি হার্ড ইফ ইউ ওয়ান্ট টু পাস দ্য এক্সাম। তাহলে স্টাডি যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি এখানে হ্যাভ টু লিখতে পারি, ইউ হ্যাভ টু স্টাডি। তাহলে এখানে ইফ রয়েছে, ওয়ান্ট রয়েছে, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট, বাকি অংশ ফিউচার, অথবা আমি প্রেজেন্ট টেন্সে দিয়ে জিরো কন্ডিশনালে আমি এখানে হ্যাভ টু ব্যবহার করলাম।
কারণ হ্যাভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। স্টাডি এখানে প্রেজেন্ট ফর্ম। সি নাম্বারে বলেছে আই ড্যাশ প্লে টেনিস দেন গো টু দ্য ডেন্টিস্ট। এখানে প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং দেন রয়েছে, তাহলে আমি উড রাদার ব্যবহার করব, আই উড রাদার ব্যবহার করব। তারপরে ইউ ড্যাশ স্টার্ট সেভিং মানি ইফ ইউ ওয়ান্ট টু বাই এ কার। তাহলে এখানেও এটা কন্ডিশনাল, অর্থাৎ ইফের। এই ইফ থেকে তোমার রাইট ফর্ম ভার্বসও অথবা কমপ্লিটিং সেন্টেন্সেও আসতে পারে। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু বাই এ কার ইউ ড্যাশ স্টার্ট সেভিং মানি। তাহলে আমার এখানে বলতে হবে এই ডি নাম্বারের জন্য আমার বলতে হবে হ্যাড বেটার, অর্থাৎ যদি তুমি একটা গাড়ি কিনতে চাও তাহলে তোমাকে টাকা জমাতে হবে, তোমার বরং ভালো টাকা জমানো শুরু করা। তারপরে বলছে শি ক্যান নট ইভেন সলভ সিম্পল ম্যাথ প্রবলেমস। এখানে সিম্পল ম্যাথ প্রবলেমস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং শেষে রয়েছে ক্যালকুলাস। তাহলে এখানে লেট এলোন ব্যবহার করব, লেট এলোন। লেট এলোন দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স হয়। তারপরে জি নাম্বার এফ নাম্বারে বলেছে শি লেফট দ্য হাউস হোয়েন ইট স্টার্টেড রেইনিং। তাহলে এই হোয়েন কনজাংশনের জন্য দুটি সেন্টেন্স রয়েছে, দুটি সেন্টেন্সের সব কিছুই পরিপূর্ণ রয়েছে। তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি স্কার্সলি হ্যাড। যেহেতু লেফট ভার্বের ভিত্রি, তাহলে স্কার্সলি হ্যাড, স্কার্সলি। তাহলে স্কার্সলি হ্যাড শি লেফট দ্য হাউস হোয়েন ইট স্টার্টেড রেইনিং। এখানে স্টার্টেড ভার্বের ভি টু এবং এখানে হ্যাডের পরে যদি লেফট ভার্বের ভি থ্রি দিই তাহলে আমি নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড ওই সূত্রে ঢুকতে পারবো। তারপরে রয়েছে হি টক্স। এখানে আমি যদি অ্যাজ ইফ ব্যবহার করি, নিউ এখানে ভি টু, তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তারপরে বলেছে শি ওয়াজ অ্যাফ্রেইড, ওয়াজ অ্যাফ্রেইড এখানে প্রথম সেন্টেন্সটা হয়ে গেল। তারপরে শি হ্যাড রিভিলড টু মাচ। তাহলে এই দুটি সেন্টেন্সের যেহেতু মাঝখানে গ্যাপ রয়েছে, আমি এখানে ব্যবহার করব অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। তাহলে শি ওয়াজ অ্যাফ্রেইড অ্যাজ সুন অ্যাজ শি হ্যাড রিভিলড টু মাচ। তারপরে বলছে ইটস ড্যাশ ফর ইউ টু লার্ন হাউ টু কুক বিফোর ইউ মুভ আউট অফ দ্য হাউস। এখানে ইটস ড্যাশ ফর ইউ, তাহলে এখানে আমরা বলবো ইটস হাই টাইম ফর ইউ, ইটস হাই টাইম ফর ইউ টু লার্ন হাউ টু কুক বিফোর ইউ মুভ আউট অফ দ্য হাউস। যে নাম্বারে বলেছে শুরুতে গ্যাপ দিয়ে বলেছে হ্যাড দে স্টার্টেড দেয়ার ওয়ার্ক। এখানে একটা সেন্টেন্স হয়ে গেল। দেনের পরে আছে ইট স্টার্টেড টু রেইন। স্টার্টেড যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে আমি এখানে নো সুনার হ্যাড লিখতে পারি, ভিউয়ার্স, এই ছিল আমাদের 2 নম্বরের জন্য প্রস্তুতি। এখানে আমরা 2 নম্বর আমরা এমনভাবে করব যাতে করে এই 2 নম্বর দেখেই আমরা 3 নম্বর অর্থাৎ সুইটেবল ক্লজ বা ফ্রেজেস অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের অংশ আমরা লিখতে পারি। আমরা দেখি আজকে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কয়টি কমন পড়বে 2 নম্বর থেকে। এখানে দেখা যাচ্ছে অনলি দ্য ওয়ারার নোজ, অনলি দ্য কেবল পরিধানকারী বুঝে। ক্লুতে বলেছে দেয়ারফোর উই শুড নট ইগনোর হোয়েন সামওয়ান কমপ্লেইনস। তাহলে দ্য ওয়ারার, অনলি দ্য ওয়ারার নোজ হোয়ার দ্য শো পিন্সেস, তারপরে বি নম্বরে বলেছে টাইমস হ্যাভ উইংস, ইট ওয়াজ লং সিন্স। এখন প্রশ্ন হলো ইট হলো সাবজেক্ট, ওয়াজ হলো ভার্ব, লং সিন্স হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইট ওয়াজ লং সিন্স। যেহেতু এটা পাস্ট টেন্সের কথা বলছে, আমি বলতে পারি আই হ্যাড মেট ইউ। তারপরে তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে সিন্সের
এক অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় আর এক অংশ পাস্ট পারফেক্ট হয়। সি নাম্বারে বলেছে হ্যাড আই বিন ইনভাইটেড, যদি আমি আমন্ত্রিত হতাম, তাহলে এটি থার্ড কন্ডিশনালে রয়েছে। তাহলে আমি বলবো আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দেয়ার, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। আই উড হ্যাভ লিখতে হবে আই উড হ্যাভ, যেহেতু উড হ্যাভের পরে ভার্বের ভিত্তি বসবে তাহলে আমি অ্যাটেন্ডেড দিয়ে দেব, অ্যাটেন্ডেড দ্য মিটিং অথবা অ্যাটেন্ডেড দ্য পার্টি। তারপরে বলেছে নো সুনার হ্যাড, এই যে আমাদের একটা কমন পড়ে গেল, তাহলে নো সুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ, তাহলে আমাকে এখানে THAN দিয়ে শুরু করতে হবে। তাহলে দেন হি র্যান অ্যাওয়ে, তাহলে হি র্যান অ্যাওয়ে। ভিউয়ার্স, এখানে তারপরে রয়েছে হ্যাড আই পজেসড ভাস্ট ওয়েলথ, এখানে দেখা গেল সি নাম্বার এবং ই নাম্বার একই রকম, অর্থাৎ থার্ড কন্ডিশনালে দেওয়া রয়েছে। তাহলে হ্যাড আই পজেসড ভাস্ট ওয়েলথ, যদি আমার দখলে অনেক সম্পদ থাকতো, তাহলে আই উড হ্যাভ সেট আপ এ হসপিটাল, তাহলে আই উড হ্যাভ সেট আপ এ হসপিটাল, আই উড হ্যাভ সেট আপ এ হসপিটাল। তারপরে এফ নাম্বারে বলেছে দেয়ার ইজ এ ওয়াইজ সে, saying justice delayed, justice denied, justice delayed, justice denied, is justice denied। এরপরে আমরা দেখতে পাচ্ছি he tried heart and soul, he tried heart and soul to reach the destination অথবা to reach his goal, আমরা যদি বলি to prosper in life। তারপরে এইচ নাম্বারে বলেছে এ রিয়েল টিচার লাভস হিজ স্টুডেন্টস ইফ আই ওয়ার এ টিচার, ইফ আই ওয়ার এ টিচার, এটা সেকেন্ড কন্ডিশনালে রয়েছে। তাহলে আমরা বলতে পারি আই উড, ইফ আই ওয়ার এ টিচার, যদি আমি একজন টিচার হতাম, আই উড টিচ দ্য স্টুডেন্টস সিনসিয়ারলি, আই উড টিচ দ্য স্টুডেন্টস সিনসিয়ারলি। তারপরে বলেছে আই নাম্বারে বলেছে শি স্পোক অ্যাজ দো, এই যে আমরা দ্বিতীয়টা আমরা কমন পেয়েছি, অর্থাৎ অ্যাজ দো অ্যাজ ইফে দ্বিতীয়টা। তাহলে শি স্পোক এখানে পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তাহলে শি স্পোক অ্যাজ দো, তাহলে আমি ডান পাশের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট ইউজ করব, অর্থাৎ শি হ্যাড নোন এভরিথিং, শি হ্যাড নোন এভরিথিং। তারপরে যে নাম্বারে বলেছে ডেসপাইট ড্যাশ হি কুড নট ওভারকাম দ্য হার্ডেল, এখানে ডেসপাইট আমরা জানি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট সিম্পল সেন্টেন্সে আমরা ব্যবহার করি। তাহলে এখানে বলতে পারি ডেসপাইট হিজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল, হিজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল, he could not overcome the hurdle।
এখন 4 নাম্বার অপশান অর্থাৎ আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে রয়েছে। আমরা রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের চ্যানেলে 5টি সূত্রের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বস কীভাবে করতে হয় আমরা সেটি দেখিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। আমি এখানে তারপরও যথেষ্ট টানার চেষ্টা করব। যেমন ডেঙ্গু ফিভার, ডেঙ্গুটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা প্যারাগ্রাফ হিসেবেও আসতে পারে। যদি তুমি মনোযোগ সহকারে ধরো তাহলে এখানে প্যারাগ্রাফ দিয়েও তুমি লিখতে পারবে। যেমন ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ফিভার হলো সিঙ্গুলার, তাহলে ডেঙ্গু ফিভারের জন্য তুমি লিখতে পারো ইজ, বি থেকে ইজ, তাহলে ডেঙ্গু ফিভার ইজ এ ভাইরাল ফিভার। নো আদার ফিভার ইজ সো ডেঞ্জারাস অ্যাজ ডেঙ্গু ফিভার। তারপরে বলছে অ্যাডিস a kind of mosquito and the monkey carry this virus. This sort of mosquito, এই ধরনের মশা। এখন এই ধরনের মশা, এই সাবজেক্টটা সিঙ্গুলার, আর মশা ভার্বটা হলো ফাইন্ড, নিজেকে নিজে পাবে না, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। তাহলে আমাকে লিখতে হবে এখানে ইজ ফাউন্ড। যেহেতু প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে, আমি প্যাসিভ ভয়েসের জন্য ইজ ব্যবহার করলাম। তাহলে দিস সর্ট অফ মসকিটো ইজ ফাউন্ড, এই ধরনের মশা পাওয়া যায় ইন আফ্রিকাতে। তারপরে বলেছি ইট লে। এখন লে হলো শয়ন করা, লে হলো ডিম পাড়া। তাহলে এখানে যেহেতু ইট সিঙ্গুলার, তাহলে ইট লেইজ, লের সাথে এস দিয়ে দেবো আমি, ইট লেইজ এগস, ইহা ডিম পাড়ে অন স্ট্যান্ডিং অর স্ট্যাগনেন্ট ওয়াটার, অর্থাৎ এটা জমা করা স্থির পানিতে ডিম পাড়ে। তারপরে বলছে ধিস জাম, এখানে সিঙ্গুলার, তাহলে আমি এখানে ভার্ব আছে স্প্রেড, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আমি ভার্বের সাথে এস বাই এস দেব। তাহলে দিস জাম স্প্রেডস অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই জীবাণু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে থ্রো দ্য সি ভ্যাসেলস মানে সমুদ্র জাহাজের মাধ্যমে, ফ্রম আফ্রিকা থেকে। অ্যাডিস অলসো লেইজ ইটস এগস, এই অ্যাডিস আরও ডিম পাড়ে অন দ্য স্ট্যান্ডিং ওয়াটার, জমে থাকা পানিতে, অন দ্য প্লাস্টিক বোতলে জমে থাকা পানিতে, প্লাস্টিক কন্টেইনারে জমে থাকা পানিতে। তারপরে টায়ার্সে, গ্রিন কোকোনাট প্লেটসে, পলিথিনে ইত্যাদিতে। ইফ অ্যাডিস মসকিটো, যেহেতু অ্যাডিস মসকিটো সিঙ্গুলার, তাহলে বাইটের সাথে আমি এস দেব। বাইটস এ হেলদি ম্যান, যদি অ্যাডিস মশা একজন সুস্থ ব্যক্তিকে কামড় দেয়। ভাইরাস মে গেট ইনটু হিজ বডি, ভাইরাস তার শরীরে প্রবেশ করে, অর ব্লাড, অথবা তার রক্তে প্রবেশ করে। দ্য ম্যান, এখানে অ্যাটাক, দ্য ম্যান কিন্তু সিঙ্গুলার, তাহলে দ্য ম্যান ইজ অ্যাটাকড, কারণ লোকটি নিজেকে নিজে আক্রমণ করে না, সুতরাং এটা প্যাসিভ মোডে। তাহলে এখানে ইজ আর ভার্বের ভিত্রি ব্যবহার করব। দ্য ম্যান ইজ অ্যাটাকড উইথ ডেঙ্গু ফিভার, লোকটি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। এখন এই যে এখানে ফিল ভার্বটা আছে, এই ভার্বটার আমার প্রয়োজন নাই, যেহেতু আমি এখনও কনজাংশন পাইনি, সুতরাং আমি এখানে এই ভার্বটাকে জিরার্ন করে দিলাম। তাহলে ফিলিং সেভারি পেইন ইন দ্য হোল বডি, তার সারা শরীরে ব্যথা অনুভব হয়। ডিজি, হেডেক, রেড স্পটস at different parts of the body and unnatural stools. তারপরে এই যে ভার্বটা আছে ফাইন্ড, এখন আনন্যাচারাল স্টুলস আর ফাউন্ড, আমি এখানে আর ফাউন্ড ব্যবহার করব প্যাসিভ মোডে। তারপরে বলছে দ্য অ্যাডিস মসকিটোস বাইটিং causes troubles in the bowel movement of a person. তারপরে বলছে if the symptoms of this disease
যদি এই রোগের উপসর্গ নোটিস, এখন নোটিসটা রোগের উপসর্গ কে দেখবে? এখানে সাবজেক্ট যা দেওয়া রয়েছে সে দেখার কাজটা করতে পারে না, তাহলে প্যাসিভ ভয়েস হিসাবে ইজ নোটিসড বলবো। যদি এই রোগের উপসর্গটা পরিলক্ষিত হয় তারপরে আমরা বলবো উই মাস্ট কনসাল্ট এ ডক্টর। আমরা অবশ্যই একজন ডাক্তারের সাথে কনসাল্ট করব অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, অ্যান্ড টেক মেডিসিন, এবং ওষুধ নেব অ্যাজ পার হিজ অথবা হার অ্যাডভাইস, অর্থাৎ ওই ডাক্তারের উপদেশ অনুযায়ী। সামটাইমস মাঝে মধ্যে বোন পেইন, হাড়ের ব্যথা বিকামস সো অ্যাকিউট দ্যাট, এতই তীব্র হয় যে ইট সিমস টু বি ব্রেকিং অফ বোনস, অর্থাৎ মনে হচ্ছে যেন হাড় ভেঙে যাচ্ছে। সো ইট কিন্তু সবসময় সিঙ্গুলার, তাহলে ইহাকে বলা হয় ইট সিঙ্গুলার এবং ইট বলার কাজটা করতে পারে না, তাহলে প্যাসিভ ভয়েস হিসাবে ইট ইজ কল্ড বলবো। ইট ইজ কল্ড ব্যাকবোন ফিভার, তাহলে এটাকে বলা হয় হাড় ভেঙে যাওয়া জ্বর। অ্যাকচুয়ালি মূলত প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আবারও যেহেতু ইজ আছে তাহলে এইজকে আমি ইজ না লিখে বিং লিখলাম, যেহেতু একটা ভার্ব এখানে আছে আর কোনো কনজাংশন নেই, তাহলে প্রিভেনশন বিং বেটার দেন কিওর ইজ পারফেক্ট ইন ডেঙ্গু ফিভার। তারপরে বলছে দ্য অনলি ওয়ে ইজ যেহেতু ভার্ব তাহলে ইজ টু কন্ট্রোল, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কন্ট্রোল এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে দ্য অনলি ওয়ে ইজ টু কন্ট্রোল অ্যান্ড ডেস্ট্রয় অ্যাডিস মস্কুইটো। টু ডু সো উই ড্যাশ কিপ আওয়ার সারাউন্ডিংস, তাহলে উই মাস্ট কিপ, আমরা অবশ্যই পরিষ্কার রাখবো, উই মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস নিট অ্যান্ড ক্লিন, আমরা আমাদের চারপাশ অবশ্যই পরিষ্কার রাখবো। ইন বাংলাদেশে দিস ডেঙ্গু ফিভার, এখানে ব্রেক আউট ছড়িয়ে পড়া, তাহলে ব্রেকস, দিস ডেঙ্গু ফিভার এটা হলো সিঙ্গুলার, এ কারণে ব্রেকের সাথে এস দিলাম, ব্রেকস আউট ইন অ্যান এপিডেমিক ফর্ম, অর্থাৎ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তারপরে বলছে সো উই নিড টু বি ভেরি মাচ কশাস অ্যাবাউট দিস ডিজিজ। ভিউয়ার্স, এখন আমরা ন্যারেশানে চলে যাব। এই ন্যারেশানটি অনেক গুরুত্বপূর্ণ। এখন এই ন্যারেশানের ব্যাপারে আমাদের চ্যানেলে একটা ছোট্ট এক পেজের একটা চার্ট দেওয়া রয়েছে, যাতে হলের জন্য সেটা দেওয়া হয়েছে, যাতে তুমি বিপদে পড়লে বিপদকালীন সময়ে তুমি সেটা ব্যবহার করতে পারো। যদি তোমার সমস্যা হয় তুমি সেখান থেকে দেখে নিতে পারো। এখন আমরা ন্যারেশনের ক্ষেত্রে বলবো, এখানে বলা আছে দ্য জায়ান্ট লুকড এট দ্য ফিশারম্যান, দ্য জায়ান্ট লুকড এট দ্য ফিশারম্যান অ্যান্ড সেইড, এই যে সেইড বলা আছে এবং বলা আছে স্পিক টু মি মোর পোলাইটলি অর আই উইল কিল ইউ। এখন এটাকে আমরা যদি ন্যারেশনে নিয়ে যাই তাহলে আমরা বলবো দ্য জায়ান্ট লুকড এট দ্য ফিশারম্যান, অ্যান্ড যেহেতু এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমরা বলবো অ্যান্ড সেইডের পরিবর্তে বলবো অর্ডার্ড অথবা অর্ডার্ড হিম, যেহেতু ইম্পারেটিভ তাহলে এখানে টু দিয়ে বলবো টু স্পিক টু হিম, মিকে বললাম হিম, টু স্পিক টু হিম মোর পোলাইটলি অর আইকে যদি আমি হি বলি, হি উইলকে আমি বলবো উড, হি উড কিল ইউ হবে হিম, কিল হিম। তাহলে পুরো সেন্টেন্সটি হবে দ্য জায়ান্ট লুকড এট দ্য ফিশারম্যান অ্যান্ড সেইডের পরিবর্তে বললাম অর্ডার্ড হিম টু স্পিক টু হিম মোর পোলাইটলি অর হি উড কিল হিম। তারপরে আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি বলা আছে হোয়াই উইল ইউ কিল মি আস্কড দ্য ফিশারম্যান, তাহলে আমরা
এখানে বলতে পারি দ্য ফিশারম্যান আক্সড। দ্য ফিশারম্যান আক্সড কাকে আক্সড করলো? দ্য ফিশারম্যান আক্সড দ্য জায়ান্ট। যেহেতু এটি ইন্টারোগেটিভ, তাহলে হোয়াই আমি কনজাংশন হিসেবে ব্যবহার করলাম। তাহলে আমরা এখানে বলবো দ্য ফিশারম্যান আক্সড দ্য জায়ান্ট হোয়াই। হোয়াইয়ের পরে আমরা সাবজেক্ট বলবো হি, ইউকে বলবো হি। হোয়াই হি, উইলকে বলবো উড। উড কিল হিম। হোয়াই হি উড কিল হিম। তারপরে বলছে, পরবর্তী লাইনে বলছে আই হ্যাভ জাস্ট ফ্রিড ইউ। এখানে কোটেশন শুরু হয়েছে কিন্তু কোটেশন শেষ হয়নি। বলছে আই হ্যাভ জাস্ট ফ্রিড ইউ, হ্যাভ ইউ ফরগটেন দ্যাট। তাহলে এখানে আমরা বলবো দেন হি, হি মানে ব্র্যাকেটে দেব আমি ফিশারম্যান। ব্র্যাকেটে আমি, যেহেতু এখানে দুইজন ব্যক্তি পুরুষ অর্থে, তাহলে আমি এদের প্রত্যেকের প্রথম নামের প্রথম অক্ষর আমি এখানে লিখে দেব। তাহলে এখানে আমরা বলবো দেন হি, হি মানে ফিশারম্যান। তাহলে হি রিমাইন্ড দ্যাট, হি রিমাইন্ড দ্যাট। দ্যাটের পরে আমি বলবো হি, আই যদি হি বলি, হি কে? ফিশারম্যান। তাহলে হি এখানে হ্যাভ জাস্ট ফ্রিড, হ্যাভকে আমি পাস্ট পারফেক্ট নিলে হ্যাড হবে, হ্যাড জাস্ট ফ্রিড হিম। হিম, হিম মানে জায়ান্ট। তারপরে যেহেতু আবার প্রশ্ন করেছে, তাহলে অ্যান্ড অ্যাগেইন আক্সড হিম, অ্যান্ড অ্যাগেইন আক্সড হিম। যেহেতু এটা মডেলস অক্সিলারি দিয়ে করা, তাহলে আমি কনজাংশন দেব ইফ। ইউকে বলবো হি, হি মানে জায়ান্ট, ইফ হি হ্যাড ফরগটেন দ্যাট। এখানে যেহেতু দ্যাট আছে আমি দ্যাটই রাখবো, যদি তারা দিস দিত আমি দ্যাট রাখতাম। তারপরে বললো নো আনসার দ্য জায়ান্ট। এবং আরেকটা সেন্টেন্স বলছে বাট দ্যাট উইল নট স্টপ মি ফ্রম কিলিং ইউ। এরপরে কোটেশন শেষ করেছে। তাহলে নো থাকলে আমি যেটা বলবো রিপ্লাইড, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বলতে পারি। তো আমি এখানে বললাম দ্য জায়ান্ট রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট। দ্য জায়ান্ট রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট। হ্যাড নট, he had not, but told him that it would not stop him, it would not stop him from killing him। এখানে হিমের জায়গাতে আমি বলে দেব ফিশারম্যান। তারপরে যে লাইনটি রয়েছে বলছে নাও টেল মি হাউ ইউ উইল লাইক to be killed, said the giant। এখানে বলবো then the giant ordered the fisherman to tell him, ordered the fisherman to tell him। এ নাও থাকলে আমরা then ব্যবহার করব। আর যেহেতু tell me how, এ tell meটা ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভের জন্য আমি বলবো নাওর জন্য then ব্যবহার করলাম। তাহলে then the giant are ordered the fisherman to tell him মানে giant, how he মানে farmer, would like to be killed। এখন বলা রয়েছে যে দ্য ফিশারম্যান সেইড আই ডোন্ট বিলিভ ইউ ওয়ার ইনসাইড দ্য ভেজ। তারপরে এখানে আমি বলবো দ্য ফিশারম্যান সেইড দ্যাট হি হলো ফিশারম্যান, হি ডিড নট বিলিভ হিম হলো জায়ান্ট, বিলিভ হিম দ্যাট হি হ্যাড বিন আমি কেন দেব? কারণ এটা হলো পাস্ট ইনডিফিনিট, আমাকে নিতে হবে পাস্ট পারফেক্টে। হ্যাড বিন ইনসাইড দ্য বেড। তারপরে বলছে বিফোর কিলিং মি প্লিজ শো মি হাউ ইউ ওয়ার ইন দ্যাট
বেজ। তাহলে এখানে বিফোর কিলিং মি প্লিজ, এই প্লিজ দ্বারা অনুরোধ বোঝানো হয়েছে। আমি এই সেন্টেন্সের সাথে যদি আগের সেন্টেন্স জোড়া দিই তাহলে বলে দিতে পারি অ্যান্ড রিকোয়েস্টেড হিম, হিম মানে জায়ান্ট, অ্যান্ড রিকোয়েস্টেড হিম টু শো হিম, হিম মানে ফার্মারকে, হাউ হি হলো হাউ হি হলো জায়েন্ট। ওয়ারকে আমি যদি হ্যাড বিন বলি, হ্যাড বিন ইন দ্যাট বেজ। এখানে আমার যেটা করতে হবে তাহলে বিফোর কিলিং মি, তাহলে বিফোর কিলিং হিম, এতটুকু আমি শেষে জোড়া দিয়ে দিতে পারি। এখন মডিফায়ার্সের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখতে হবে, মডিফায়ার্স গ্রামারটা আমার বক্সের দিকে, যদি হলের মধ্যে বক্সে যা দেওয়া থাকবে তা যদি আমার পুরোপুরি বোধগম্য না হয় তাহলে আমি যে কাজটা করব, আমি একে শূন্যস্থান হিসাবেও আমি করতে পারবো। এখন বক্সের যেই শব্দগুলো আছে সেগুলো দিয়ে আমি প্রথমে করব, কিন্তু পাশাপাশি আমি শূন্যস্থানের কথাও বলে যাব। এখানে বলা আছে 21 ফেব্রুয়ারি বলছে অ্যাপোজিটিভ ব্যবহার করতে, ইউজ অ্যাপোজিটিভ। তাহলে 21 ফেব্রুয়ারি ইজ এ ড্যাশ ডে ইন আওয়ার ন্যাশনাল হলিডে। দ্বিতীয় গ্যাপে বলছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে ডেকে মডিফাই করলে, ডে যদি নাউন হয়, নাউনকে মডিফাই করতে হলে অ্যাডজেটিভ লাগবে। তাহলে আমি এখানে বলে দিতে পারি, তাহলে 21 ফেব্রুয়ারি আমি প্রথমটা যদি অ্যাপোজিটিভ ব্যবহার করি তাহলে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ এ ল্যাঙ্গুয়েজ মাটার্স ডে ইন আওয়ার ন্যাশনাল হলিডে। তারপরে বলছে উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দ্য ডে ইজ এ, আর্টিকেলের পরে আমাকে নাউন লিখতে হবে, হলিডে কিন্তু নাউন, তাহলে আমি এখানে অ্যাডজেটিভ অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন, আমি এখানে নাউনের আগে অ্যাডজেটিভ ব্যবহার করব। তাহলে পাবলিক হলিডে, অন দিস ডে we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in, প্রিপোজিশনের পরে আমরা নাউন ব্যবহার করব, কিন্তু গ্যাপের পরে রয়েছে পাকিস্তান ইন 1952। তাহলে এখানে আমরা বলবো লাইনটা শুরু হয়েছে অন দিস ডে, এইখান থেকে। তাহলে অন দিস ডে উই পে ট্রিবিউট, এই দিনে আমরা শ্রদ্ধা নিবেদন করি টু দ্য মার্টায়ার্স, শহীদদের প্রতি, হু লে ডাউন দেয়ার লাইফস, যারা তাদের জীবন ত্যাগ করলো, টু এস্টাবলিশ বাংলা, বাংলাকে প্রতিষ্ঠা করতে, অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা হিসাবে, ইন ড্যাশ পাকিস্তান, ফরমার পাকিস্তান ইন 1952। তারপরে বলছে ইট ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন অন 21 মার্চ 1948 হোয়েন মোহাম্মদ আলী জিন্না। তারপরে বলেছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে, হোয়েন মোহাম্মদ আলী জিন্না, অ্যাপোজিটিভ ব্যবহার করলে বলবো দ্য দেন গভর্নর জেনারেল অফ পাকিস্তান, অর্থাৎ তৎকালীন সময় গভর্নর জেনারেল, এট এ পাবলিক মিটিং ইন ঢাকা declared that Urdu would be the only state language of Pakistan. The declaration raised protest, অর্থাৎ এই ঘোষণাটা প্রতিবাদের ঝড় তুলল, ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য কান্ট্রি, পূর্ব অংশে, ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এখানে পার্ট শব্দটা নাউন, এখানে আমরা ইস্টার্ন অ্যাডজেটিভ দিয়ে আমরা করলাম, ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। তারপরে বলছে টু প্রোটেস্ট, দ্য প্রোটেস্ট কন্টিনিউড, প্রতিবাদ চলতেই লাগলো, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখন এই কন্টিনিউডকে অর্থাৎ ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে আমরা বলবো দ্য প্রোটেস্ট কন্টিনিউড
এন্ডলেসলি বিরামহীনভাবে। তারপর বলছে দ্য গভর্নমেন্ট ফরবিড all sorts of ড্যাশ মিটিং যদি নাউন হয় তাহলে নাউনের বামে আমি অ্যাডজেক্টিভ ইউজ করব, অর্থাৎ পলিটিক্যাল মিটিং অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। তারপরে বলছে বাট স্টুডেন্টস ব্রট আউট এ প্রসেশন, ছাত্রছাত্রীরা বের করলো একটা শোভাযাত্রা অন 21 ফেব্রুয়ারি 1952 অ্যান্ড পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, আবারও ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে ভার্ব এখানে হলো ওপেন ফায়ার, তাহলে আমি এখানে বলবো ইনডিসক্রাইমিনেটলি, অর্থাৎ অযাচিতভাবে পুলিশ গুলি করতে শুরু করলো। তারপরে বলছে অ্যাট দিস প্রোটেস্ট স্প্রেড অল ওভার দ্য কান্ট্রি, এই প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়ল। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার্ড বাংলা, এবং সরকারকে ঘোষণা দিতে হলো বাংলাকে অ্যাজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ যদি নাউন হয় তাহলে তার বামে আমি অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। ভিউয়ার্স, এখন আমরা 7 নম্বরে চলে যাব। 7 নম্বর হলো কানেক্টরস। এখন যদি মডিফায়ার্সে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে মডিফায়ার্সে আমাদের ছোট ছোট অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে এবং শুরু থেকে সেগুলো দেখে নিতে পারো। এখন আমরা কানেক্টরস করতে গেলে আমরা দেখব আমাদেরকে প্রথমেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে ভালো ধারণা থাকলে এবং সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা থাকলে আমরা সেটা সহজেই ব্যবহার করতে পারবো। বলছে দেয়ার আর a good number of reasons why students in Bangladesh fail in English, কেন ইংরেজিতে ফেল করে। ভিউয়ার্স, ফেইলিওর ইন ইংলিশ এটা তোমার জন্য প্যারাগ্রাফ হিসাবে আসলেও তুমি এটা লিখতে পারবে। তাহলে সেখানে অনেকগুলো কারণ রয়েছে। হোয়াই স্টুডেন্টস ইন বাংলাদেশ, কেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা ফেইল ইন ইংলিশ, ইংরেজিতে ফেল করে, তাহলে সেখানে অনেকগুলো কারণ রয়েছে। তাহলে প্রথমত যদি বলি, প্রথমত ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, প্রথমত ইংরেজি একটা বিদেশি ভাষা। সো স্টুডেন্টস হ্যাভ নো গুড ফিলিং ফর দিস, তাই এর জন্য এখানে তাই মানে সো স্টুডেন্টস হ্যাভ নো গুড ফিলিং ফর দিস, ছাত্রছাত্রীদের এর জন্য খুব ভালো একটা অনুভূতি কাজ করে না। তার সি নাম্বারে বলছে ড্যাশ টিচিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ বিকামস ভেরি ডিফিকাল্ট, তাহলে আমরা বলবো as such teaching a foreign language becomes very difficult, তাহলে এই বিদেশি ভাষা শেখাটা খুবই কঠিন। when the learners are not mentally prepared, যখন শিক্ষার্থী মানসিকভাবে প্রস্তুত থাকে না টু রিসিভ ইট, ইহা গ্রহণ করতে। ডি নাম্বারে বলেছে ড্যাশ এ টিচার অফ ইংলিশ ক্যান হার্ডলি ফাইন্ড আউট এ টেকনিক সুইটেবল ফর অল, তাহলে ডি নাম্বারে আমি এখন যেতে পারি। ডি নাম্বারে সেকেন্ডলি বলবো, দ্বিতীয়ত। আমি ফার্স্টলি প্রথমেই ব্যবহার করেছি, তাহলে সেকেন্ডলি দ্বিতীয়ত এ টিচার অফ ইংলিশ, ইংরেজির একজন শিক্ষক ক্যান হার্ডলি ফাইন্ড আউট এ টেকনিক সুইটেবল ফর অল। ই নাম্বারে গ্যাপে পরে বলেছে দে ফেইল টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন্টারেস্টিং, তাহলে ই নাম্বারের জন্য আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, ফলে। কেন? যেহেতু বলেছে তার আগেরটাতে দ্বিতীয়ত সবার জন্য যে উপযুক্ত টেকনিকটা বের করবে এটা শিক্ষকরা বের করতে পারেন না, সে কারণে বলবো অ্যাজ এ রেজাল্ট, ফলে। এখন অ্যাজ এ রেজাল্ট না লিখে আমি কনসিকুয়েন্টলি লিখতে পারি দে ফেইল টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন্টারেস্টিং, সে কারণে তারা পড়াটাকে আনন্দের সাথে নিতে পারে না। তারপরে বলছে, অর্থাৎ এখানে কোনো মজা পায় না। তারপরে বলছে এফ নাম্বারে দ্য মটো অফ দ্য questions in public examination inspires memorizing rather than learning the language। এখন এখানে বলবো besides, পাশাপাশি, the motto of the questions in public examinations
ইন্সপায়ার্স মেমোরাইজিং রাদার দেন লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে হলে বসে সেটা বোঝার চাইতে আরও মুখস্থ করার জন্য যে চাপের কথা বলা হয়েছে। জি নাম্বারে বলছে ড্যাশ স্টুডেন্টস ক্যান বি সাকসেসফুল ইন লার্নিং ইংলিশ ইফ টিচার্স আর ট্রেইনড ওয়েল। তাহলে এটা কন্ডিশনালে দেওয়া রয়েছে, যদি শিক্ষক ভালো ট্রেইনড হয় তাহলে জি নাম্বারে আমি যা ব্যবহার করতে পারি সহজে আমি বলতে পারি অতএব। তাহলে সো লিখতে পারি অথবা দেয়ারফর লিখতে পারি। সো স্টুডেন্টস ক্যান বি সাকসেসফুল ইন লার্নিং ইংলিশ ইফ টিচার্স আর ট্রেইনড ওয়েল। যদি ভালো ট্রেনিং থাকে টিচারের তাহলে স্টুডেন্ট কী করে, সেখানে সফল হয়। স্টুডেন্টস শুড বি এনকারেজড টু লার্ন আওয়ার স্কিলস অফ ল্যাঙ্গুয়েজেস। দ্য 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ আর ইন লিসেনিং, স্পিকিং, reading and writing. Every teacher should put emphasis on the 4 skills of language. তাহলে 4টা স্কিলের কথা এখানে বলা হয়েছে। যেহেতু 4টা স্কিলের কথা বলা হয়েছে, এখন আমরা বলবো যেমন অথবা, তাহলে as such যেমন অথবা moreover they should lay importance to communicate approach। তারপরে আই নাম্বারে বলছে ড্যাশ স্পন্টেনিয়াস কমিউনিকেশন। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত যোগাযোগ অফ এ ল্যাঙ্গুয়েজ হেল্পস ওয়ান লার্ন ইট। তাহলে আই নাম্বারের জন্য আমি যে অংশ বলে দেব সেটা হলো বিকজ, কারণ স্পন্টেনিয়াস কমিউনিকেশন অফ এ ল্যাঙ্গুয়েজ হেল্পস ওয়ান লার্ন ইট। তাহলে স্বতঃস্ফূর্তভাবে যদি কেউ শিখে তাহলে সেটা তাকে উদ্দীপনা দিয়ে থাকে। তারপরে যে নাম্বারে বলছে ড্যাশ দে শুড কমিউনিকেট, ড্যাশ দে শুড কমিউনিকেটস উইথ দেয়ার ফ্রেন্ডস ইন ইংলিশ। তাহলে যে নাম্বারের জন্য আমি বলবো ফাইনালি they should communicate with their friends in English when they are at school or college। তাহলে এখানে when কনজাংশন ব্যবহার করলাম কারণ এই পাশের সেন্টেন্স এবং এই পাশের সেন্টেন্সকে সে জোড়া দিল। তারপরে এল নাম্বারের জন্য আমরা বলবো ড্যাশ দে ক্যান হেল্প this skill by communicating with their parents or siblings। তাহলে আমরা besides ব্যবহার যদি করি, besides they can develop this skill, তাহলে পাশাপাশি তারা কি করতে পারে, উন্নত করতে পারে এই দক্ষতাটাকে by communicating with their parents or siblings। তারা তাদের পিতামাতার সাথে অথবা সহোদরদের সাথে কমিউনিকেট করে। তারপরে বলছে ড্যাশ দে ক্যান ইজিলি লার্ন ল্যাঙ্গুয়েজ থ্রু কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তাহলে দাস এমনি করে, এখানে আমরা দাস ব্যবহার করলাম, দাস এমনি করে দে ক্যান ইজিলি লার্ন ইংলিশ থ্রু কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এবং শেষ নাম্বারটাতে বলেছে ড্যাশ এভরি স্টুডেন্ট শুড বি ইনভলভড ইন কমিউনিকেটিং অ্যাপ্রোচ। হেন্স তবুও every student should be involved in communicative approach। তাহলে এখন আমরা 8 নাম্বার অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিমে আমরা চলে গেলাম। এখন সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে সিনোনিম আমরা অ্যান্টোনিমটা আমরা আন দিয়ে করতে পারি, যেমন কমন আনকমন, ডিস দিয়ে করতে পারি, বিলিভ ডিসবিলিভ, তারপরে নন দিয়ে করতে পারি যেমন টেকনিক্যাল নন টেকনিক্যাল। তারপরে এভাবে আমরা বিপরীত শব্দগুলা নিতে পারি, যেমন আইএল দিয়ে নিতে পারি লিটারেট ইলিটারেট। এর উপরে আমাদের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তবে তোমাদেরকে অবশ্যই প্যাসেজ পড়ে
নিলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ তোমরা যদি প্যাসেজ না পড়ো, কারণ এক একটা শব্দ অনেক অর্থে ব্যবহৃত হয়, যদি প্যাসেজ না পড়ো তাহলে হয়তো তোমাদের জন্য সমস্যা হতে পারে। সুতরাং প্যাসেজ পড়লে সঠিক শব্দটি তুমি লিখতে পারবে। এখানে প্রথমেই বলা হয়েছে অ্যান্সার টু দ্য কোশ্চেন্স ইন দ্য এক্সামিনেশন শুড বি টু দ্য পয়েন্ট। এখানে কোশ্চেন দেওয়া রয়েছে এবং এক্সামিনেশন দেওয়া রয়েছে। উত্তরে বলেছে কোশ্চেনের সাথে বলেছে কোশ্চেনকে অ্যান্টোনিম করতে, কোশ্চেনকে বলেছে অ্যান্টোনিম করতে, তাহলে অ্যান্টোনিমে হবে অ্যান্সার অথবা সলিউশন অথবা রেসপন্স, এবং এক্সামিনেশনকে বলছে সিনোনিম করতে, তাহলে এটা হলো টেস্ট। তারপরে বলেছে ইউ শুড নট এনলার্জ ইউর অ্যান্সার আননেসেসারিলি, তাহলে তোমার উচিত হবে না অপ্রয়োজনীয়ভাবে তোমার উত্তরটাকে বড় করা। এখানে এনলার্জ আছে এবং আননেসেসারিলি আছে। মনে রাখতে হবে আননেসেসারিলি কিন্তু এটা অ্যাডভার্ব, তোমাকে লিখতেও হবে অ্যাডভার্ব। এখন এনলার্জের সিনোনিম তারা জানতে চেয়েছে, এনলার্জের সিনোনিম তারা জানতে চেয়েছে। যেহেতু এনলার্জের সিনোনিম তারা জানতে চেয়েছে, তাহলে আমরা বলবো লেংদেন অথবা ইনক্রিজ। এবং আননেসেসারিলির তারা অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাহলে আমরা বলবো ইউএন কেটে দিয়ে নেসেসারিলি, আননেসেসারিলি, নেসেসারিলি। When you write prompt ideas, you can shorten your sentences. Unnecessarily exaggeration of the answer is deliberately wastage of time. এখানে চারটা রয়েছে, অর্থাৎ শর্টেন প্রম্পট। তাহলে এখানে প্রম্পটকে বলেছে সিনোনিম বের করতে, তাহলে প্রম্পট হলো রেডি অথবা কুইক, এবং শর্টেনকে বলেছে অ্যান্টোনিম বের করতে, তাহলে শর্টেনের অ্যান্টোনিম হলো লেংদেন অথবা এনলার্জ। আর এক্সাজারেশনে বলেছে আমাকে সিনোনিম বের করতে। এখন এক্সাজারেশনের সিনোনিম হলো ওভার স্টেটমেন্ট, এবং ডেলিবারেটলি আমাকে বলেছে সিনোনিম বের করতে, তাহলে ডেলিবারেটলি হলো ইন্টেনশনালি অথবা উইলিংলি। আর ওয়াস্টেজে বলেছে আমাকে সিনোনিম বের করতে, আমি বলবো লস। এখন বলেছে দিস শর্ট অফ অ্যান্সার ডিসপ্লেজেস দ্য এক্সামিনার্স অ্যান্ড দে গেট ইরিটেটেড অ্যান্ড ডু নট ওয়ান্ট টু গিভ হাই মার্কস। এখানে তাহলে শর্ট একটা, ডিসপ্লেজেস দুইটা, এক্সামিনার্স তিনটা, ইরিটেটেড চারটা এবং হাই পাঁচটা রয়েছে। এই পাঁচটাতে আমরা দেখব। প্রথমেই আমরা যদি বলি শর্টের সিনোনিম বের করতে বলেছে, সেটা হবে কাইন্ড অথবা টাইপ, এবং ডিসপ্লিজের অ্যান্টোনিম বের করতে বলেছে, তাহলে প্লিজ। এক্সামিনারের অ্যান্টোনিম বের করতে বলছে, তাহলে এক্সামিনি, এবং ইরিটেটেডের অ্যান্টোনিম বের করতে বলছে, তাহলে প্লিজড, এবং হাই এর অ্যান্টোনিম বের করতে বলেছে, তাহলে হাই হলো লো। ভিউয়ার্স, এখন আমরা 9 নম্বর অপশানে চলে যাব। 9 নম্বর অপশানের ক্ষেত্রে আমি বলবো, যদি তোমার ন্যারেশন ভালো করা থাকে তাহলে তুমি এই পাংচুয়েশন থেকে যথেষ্ট মার্কস তুমি নিতে পারবে। এক্ষেত্রে শুধু খেয়াল রাখবে যে তারা নিজেরাও কোনো শব্দ ছোট হাতে দিয়ে দিতে পারে, অথবা যেখানে কোশ্চেন হবে তারা সেখানে ফুল স্টপ দিয়ে দিতে পারে, তোমাকে নিজেরও ভুল করে তারা দিতে পারে, তুমি সজাগ থাকতে হবে। তাহলে প্রথমেই যদি বলো, প্রথম অক্ষর বড় হাতের আছে, মে আই কাম ইন, তাহলে প্রথম অক্ষর বড় হাতের, তাহলে আই বড় হাতের, আমি এখানে কোশ্চেন ইউজ করব। বলছি ইয়েস প্লিজ, তাহলে ইয়েস বড় হাতের দিয়েছে, কমা দেয়নি, আমি কমা দিলাম, প্লিজের পরে আমি ফুল স্টপ ইউজ করলাম। তারপরে বলেছে ডু ইউ বাই হেয়ার, এখানে ডু বড় হাতের লিখেছে, এটা কোশ্চেন
দেব, যেহেতু ইন্টারোগেটিভ সেটআপ আছে। উত্তরে বলছে ইয়েস, ইয়েস বড় হাতের এবং কমা দিয়েছে। তারপরে আই বড় হাতের আছে, আই বাই হেয়ার, তাহলে আমি ফুল স্টপ দেবো। তারপরে বলছে উইল ইউ বাই মাই হেয়ার, যেহেতু ইন্টারোগেটিভ সেটআপে আছে, ডব্লিউ বড় হাতের আছে, আমি কোশ্চেন দিয়ে দিলাম। তারপরে বলছে টেক ইউর হেড অফ অ্যান্ড লেটস, লেটসে আমি অ্যাপোস্ট্রফি এস ইউজ করব, লেটস। তাহলে লেটস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লোকস অফ ইট, এখানে ফুল স্টপ দেবো। টেক যেহেতু বড় হাতের দিছে, তারা এখানে সমস্যা নেই। তারপরে বলছে হাউ মাচ উইল ইউ পে, হাউ যেহেতু ডব্লিউ এইচ বড় হাতের, তাহলে এটা ইন্টারোগেটিভ সেটআপে আছে, আমি কোশ্চেন দিয়ে দিলাম। বলছে $20, তারা 20 বড় হাতের দিয়েছে, তাহলে আমি ফুল স্টপ দিয়ে দেব, এই যে ফুল স্টপ দিয়ে দেব। এখন বলছে অনলি $20, এখানে এক্সক্লেমেশন সাইন দিয়েছে, তাহলে তারা ঠিক দিয়েছে, সেটা অনলি বড় হাতের আছে। তারপরে বলেছে ইয়েস, ইয়েসের পরে কমা দেনি, আমি কমা দিয়ে দেব। তারপরে দ্যাটস তারা একসাথে লিখেছে, আমি অ্যাপোস্ট্রফি এস দেব। ইয়েস দ্যাটস দ্য হাইয়েস্ট, দ্যাটস দ্য হাইয়েস্ট আই ক্যান অফার, তাহলে আমার এখানে ফুল স্টপ দিতে হবে। তারপরে বলেছে ওকে, এখন ওকের মধ্যে আমাকে কমা দিতে হবে। তারপরে গিভ ইট টু মি কুইক, আমাকে ফুল স্টপ দিতে হবে। বলছে হিয়ার ইট ইজ, হিয়ারের এইচ বড় হাতের, ইট ইজের পরে ফুল স্টপ আছে, এখানে কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন হবে মডেল টেস্ট 1 নিয়ে। আমরা পরবর্তী মডেল টেস্ট 1 দেব, আর তারপরে প্রতিদিন আমরা প্রত্যেকটা অপশানের উপর আমরা একটা একটা করে ভিডিও দিয়ে যাব। অর্থাৎ আমরা প্রথমে দেব 10টি গুরুত্বপূর্ণ ন্যারেশন, তারপরে দেব 10টি গুরুত্বপূর্ণ মডিফায়ার্স, তারপরে দেব 10টি গুরুত্বপূর্ণ কানেক্টার্স। ভিউয়ার্স, ভালো থাকো, দেখা হবে পরবর্তী সময়ে। আল্লাহ হাফেজ।